Hello my dear students, welcome back to English Learning with Joy. আজকের ক্লাসের আমাদের আলোচ্য বিষয় ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাই সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর একটি পোয়েম দ্য সিক্রোজ। পোয়েমটি লিখেছেন উইলিয়াম ব্লেক। অ্যাজ ইউজুয়াল আমরা আজকে প্রথমে এই পোয়েমটির অথর উইলিয়াম ব্লেকের সম্পর্কে ব্রিফলি কিছু আজকের ক্লাসে জানব। কবিতাটির ব্যাকগ্রাউন্ড সেটিং নিয়ে ডিসকাস করে প্রত্যেকটি ওয়ার্ড ধরে ধরে কবিতাটির লাইন বাই লাইনকে অ্যানালাইসিস করব। দেখো, ব্লেকের লেখা এই পোয়েমটিতে 3টি থিম নিয়ে আলোচনা করা হয়েছে। সেগুলো আমরা পুরো কবিতাটির মধ্যেই আমরা চর্চা করব। সেগুলো কি? নাম্বার 1, বিবলিক্যাল থিম, মানে কবিতাটির মধ্যে বিভিন্ন রকম বিবলিক্যাল বা বাইবেলের বিভিন্ন রকম জিনিসগুলো আলোচনা করা হয়েছে, সেগুলো নিয়ে আমরাও এখানে অ্যানালিসিস করব। নাম্বার 2, কবিতাটির লিটারাল মিনিং, মানে কবিতাটির আক্ষরিক অর্থগুলো আমরা তো অবশ্যই জানবই। নাম্বার 3, পোয়েমটিতে ইউজ হওয়া ডিফারেন্ট টাইপস অফ সিম্বলসগুলো নিয়ে আমরা কিন্তু এখানে আলোচনা করব। মানে সেই সব সিম্বলসগুলো কি মানে বোঝাচ্ছে সেগুলোকে নিয়ে আমরা কিন্তু ভালো করে পড়ব এবং জানব। তাই তোমরা ভালো করে আজকের ক্লাসটি ফলো করো। একবার যদি তোমরা ভালো করে এই ক্লাসটি ফলো করো তাহলে তোমরা দেখবে এই দ্য সিক্রোজ কবিতাটি নিয়ে তোমাদের মধ্যে আর কোনো কোয়ারিজ নেই। তাহলে চলো এবার শুরু করা যাক। চলো এবার আমরা এই কবিতাটির অথর উইলিয়াম ব্লেক সম্পর্কে কয়েকটা জিনিস জেনে নিই। উইলিয়াম ব্লেক একজন মরমী কবি বা যাকে বলা হয় মিস্টিক পোয়েট ও একজন বিখ্যাত শিল্পী। তিনি লন্ডন শহরে 1757 সালের 28শে নভেম্বর জন্মগ্রহণ করেন। তার কাব্য প্রতিভার মৌলিকত্ব প্রকাশ পায় 1789 সালে প্রকাশিত সংস অফ ইনোসেন্সের মাধ্যমে। প্রথম প্রজন্মের রোমান্টিক কবি হিসেবে ব্লেকের কবিতার মধ্যে বিশেষত্ব হল কল্পনা ও আবেগ। তার কবিতার আবেদন অনুভূতিতে যুক্তিবোধে নয়, চরম গণতান্ত্রিক ও সাম্যবাদী ভাবধারাকে তুলে ধরতে ব্লেক লন্ডনের রাস্তায় লাল টুপি পরে হাঁটতেন। তার রচনায় ইংরেজি সাহিত্যে রোমান্টিক ধারার সূচনা ঘটে। দ্য বুক অফ থেল এবং দ্য সংস অফ ইনোসেন্স তার প্রথম দিকের অতীন্দ্রিয় কল্পনার প্রকাশ ঘটেছিল এই দুটি রাইটিংয়ের মাধ্যমে। তার অন্য উল্লেখযোগ্য রচনাগুলো হল দ্য ম্যারেজ অফ হেভেন অ্যান্ড হেল, ভিশনস অফ ডটার্স অফ অ্যালবিয়ন, আমেরিকা এ প্রফেসি, দ্য বুক অফ ইউরিজেন, সংস অফ এক্সপিরিয়েন্স ইত্যাদি। 1827 সালের 12ই অগাস্ট তিনি পরলোক গমন করেন লন্ডন শহরে, যেখানে তিনি আপেক্ষিক অখ্যাতিতে তার জীবন কাটিয়েছেন। মৃত্যুর পর সাধারণ জনমানসে তিনি প্রতিভাধর হলেও সবাই কিন্তু তাকে একজন পাগল কবি বলে চিহ্নিত করেছিল। ওয়ার্ডসওয়ার্থের মতে তার উন্মত্ততা অন্যদের সুস্থতার থেকে অনেক বেশি আকর্ষণীয় ছিল। পরবর্তীকালের গবেষণায় তাকে শুধুমাত্র মহাবিশ্বের রহস্য উন্মোচক দার্শনিক হিসেবে দেখা হয়নি, তাকে একজন বুদ্ধিদীপ্ত শ্লেষাত্মক রচনাকার এবং একজন স্বাধীন চিন্তাবিদ হিসাবে দেখা হয়েছে। ওকে স্টুডেন্টস, এই কবিতাটির প্রত্যেকটি ওয়ার্ড ধরে ধরে লাইন বাই লাইনকে অ্যানালাইসিস করার আগে এই কবিতাটি সম্পর্কে আমাদের কয়েকটি জিনিস অবশ্যই জেনে নিতে হবে। ব্লেকের ছোট্ট 8 লাইনের কবিতা দ্য সিক্রোজ তার কাব্যগ্রন্থ দ্য সংস অফ এক্সপিরিয়েন্সের অন্তর্ভুক্ত। আরেকটি একই ধরনের কবিতা মাই প্রিটি রোজ ট্রি এই কাব্যগ্রন্থে রয়েছে। শিশুদের জন্য ব্লেকের এই দুটি কবিতার সংকলন দ্য সংস অফ ইনোসেন্স এবং দ্য সংস অফ এক্সপিরিয়েন্স, এই দুটি কাব্য সংকলনের জন্য উইলিয়াম ব্লেক কিন্তু ইংলিশ সাহিত্যের জগতে অমর হয়ে রয়েছেন। এই দুটিরই গান হচ্ছে শিশুদের জন্য। শিশুর সাধারণ ভাষা
ও বোধশক্তির উপযোগী করে লেখা। তবুও এই দুটি কাব্যগ্রন্থের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। দ্য সংস অফ ইনোসেন্সের থিম হল শিশুর নতুন উপলব্ধি, বিস্ময় আর আনন্দ। শিশু সেখানে সৃষ্টির বৈচিত্র্য ও সৌন্দর্যে আত্মহারা। অপর শ্রেণীর গানগুলোতে বা সংস অফ এক্সপিরিয়েন্সের থিমগুলোর মধ্যে কিন্তু এগুলো নেই। শিশু সেখানে পায় নতুন অভিজ্ঞতা, তার পরিচয় হয় জীবনের জটিল কঠিন দিকগুলোর সঙ্গে। দ্য সংস অফ এক্সপিরিয়েন্সের গানগুলি শিশু মনকে দেয় নতুন অভিজ্ঞতা। এখানে উপলব্ধি আর বিস্ময় আছে, তবে তা আনন্দের, সৌন্দর্যের নয়, বরং দুঃখের। মানুষের প্রতি মানুষের অমানসিকতার, দুঃখের এই নতুন অভিজ্ঞতায় শিশু মন বেড়ে ওঠে। সে জানতে পারে মানুষের জীবনে যন্ত্রণার কথা, আর কারণ হলো মানুষের নিষ্ঠুরতা। ওকে, এবার আমরা এই কবিতাটির সাবস্টেন্স বা বিষয়বস্তু নিয়ে একটু আলোচনা করে নিই। দ্য সিক রোজ অবদমিত যৌনতার ভয়ঙ্কর পরিণতিকে মেলে ধরে। অভিজ্ঞতায় পতন হয়েছে এমন জগতের ব্যাকগ্রাউন্ড রচিত হয়েছে এই কবিতাটিতে। বিষয়বস্তু হিসেবে প্রকাশ করে সরলতার জগৎ থেকে পতনকে, কিভাবে যৌনতার প্রচলিত নৈতিকতার সঙ্গে সংশ্লিষ্ট হয়ে গোপনীয়তা ও লজ্জার অনুভূতি ভালোবাসাকে মলিন করে তোলে কবিতাটিতে প্রকাশ করে। প্রকৃত ভালোবাসা নিজে কখনোই গোলাপের জীবনকে নষ্ট করতে পারে না। ভালোবাসার সঙ্গে যুক্ত গোপনীয়তাই তার সরলতাকে নষ্ট করে। নিষিদ্ধ ভালোবাসাই গোলাপকে মলিন করে তোলে। এখানে একটি গোলাপকে দেখানো হয়েছে, সেটি হলো ফিমেল বা একটি মেয়েকে সিম্বলাইজ করছে। অন্যদিকে একটি কিটকে দেখানো হয়েছে বা একটি ওয়ার্মকে দেখানো হয়েছে, যেটি কিন্তু একটি মেল ক্যারেক্টারকে সিম্বলাইজ করে। এইখানে আমরা দেখব যে একটি গোলাপকে খুবই নির্জীব দেখাচ্ছে। সম্ভবত কোনো অদৃশ্য পোকা ঝড়ের অন্ধকারে তার সুন্দর আরামদায়ক লালচে বিছানা খুঁজে পেয়েছিল। তারপর তার গভীর অন্ধকার ভালোবাসা সে তার উপর হুল দিয়ে ঢেলে দিয়েছিল। ফলে যন্ত্রণা আর অস্থিরতায় গোলাপ হয়ে পড়েছিল বিবর্ণ, প্রায় একদম নির্জীব। ওকে, চলো এবার আমরা দ্য সিক রোজ কবিতাটির প্রত্যেকটি লাইন ভালো করে পড়ে নিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করি। তোমরা ভালো করে খেয়াল করো। আচ্ছা দেখো, আগেই তোমাদের সাথে আলোচনা করা হয়েছে যে এই কবিতাটিতে মধ্যে তিনটে থিম কিন্তু আমাদেরকে একই সাথে ডিসকাস করতে হবে। প্রথমে বিবলিক্যাল থিম, বাইবেলের কিছু জিনিস এখানে উল্লেখ করা আছে, সেগুলোকে বলতে হবে। তারপরে কবিতাটির আক্ষরিক অর্থ, মানে বা মিনিংগুলো তো আমরা বুঝবই। তার সাথে সাথে এই কবিতায় যে সিম্বলগুলো যেগুলো ইউজ করা আছে, সেই সিম্বলিক মিনিংগুলোকেও কিন্তু আমরা একই সাথে কিন্তু ডিসকাস করব। ওকে, ও রোজ দাও আর্ট সিক। দেখো, রোজ ওয়ার্ডটির আগে ও লাগানো আছে, তার মানে হলো এখানে কবি রোজকে অ্যাড্রেস করেছেন, বলেছেন ও গোলাপ দাও। দাও মানে হলো তুমি বা তোমাকে। আর্ট সিক, সিক মানে তো অসুস্থ। তাহলে কবি দেখো গোলাপকে সম্বোধন করে বলছেন ও গোলাপ তোমাকে অসুস্থ দেখাচ্ছে, মানে গোলাপটি কিন্তু এখানে কলুষিত হয়েছে বা গোলাপটির মলিনতা কিন্তু নষ্ট হয়ে গেছে। দেখো বিভিন্ন রকম সাহিত্যে, একই সাথে ইংরেজি সাহিত্যেও রোজকে কিন্তু একটি মেয়ের সাথে তুলনা করা হয়, বা বিভিন্ন রকম সাহিত্যে গোলাপকে নারী চরিত্রের সঙ্গে তুলনা করা হয়ে থাকে। সেই অংশে আমরা একইভাবে বুঝতে পারি যেখানে রোজ বলতে একটি মেয়ের কথা বলা হচ্ছে, যেই মেয়েটির নারীত্ব বা ভার্জিনিটি কিন্তু কোনোভাবেই হোক সেটি কিন্তু নষ্ট হয়ে গেছে। কীভাবে নষ্ট হয়েছে সেটি আমরা পরে বুঝতে পারবো। দ্য ইনভিজিবল ওয়ার্ম, ইনভিজিবলের লিটারাল মিনিং হলো অদৃশ্য। ওয়ার্ম মানে হলো এক ধরনের পোকা বা কিট যাকে বলে। এই ওয়ার্ম কিন্তু উড়তে পারে না বা উপরে চলাফেরা করতে পারে না। এই ওয়ার্মটি মাটির সাথেই চলাফেরা করে। সাধারণ যে কেঁচো বা জোক জাতীয়, এটি হলো সেই ধরনের প্রাণী বা কীট। তাহলে পোকাটি অদৃশ্য কেন? দেখো,
ইনভিজিবল ওয়ার্ম বলতে পোকাটি কিন্তু অদৃশ্য নয়। এখানে পোকাটির যে অভিসন্ধি বা তার যে একটা ইচ্ছা বা অভিপ্রায় সেটি কিন্তু অদৃশ্য। এখানে দেখো ওয়ার্ম বলতে একটি পুংলিঙ্গ বা মেল ক্যারেক্টারের সঙ্গে কিন্তু তুলনা করা হয়েছে। এখানে ওয়ার্মের কিন্তু আরেকটা মিনিংও আছে, সেটি আমি একটু পরে বলছি। ওকে, দেখো এখানে ওয়ার্ম যে নাকি পুংলিঙ্গ বা একটি পুরুষ, সেই পুরুষটি একটি মেয়ের সাথে যখন প্রেম শুরু করে, সেই মেয়েটির সাথে মেশার পরে সেই পুরুষটির মনে যে একটি অবদমিত ইচ্ছা বা নোংরা ইচ্ছা, সেই ইচ্ছাটির কথাই কিন্তু এখানে বলা হয়েছে ইনভিজিবল। যেই অদৃশ্য ইচ্ছার কথা কিন্তু সেই মেয়েটি কিন্তু জানে না, যেই কারণেই কিন্তু মেয়েটি সেই পুরুষটির সাথে প্রেম করতে গিয়ে সে কিন্তু কলুষিত হয়ে পড়েছে। ওকে, দ্যাট ফ্লাইজ ইন দ্য নাইট। দ্যাট, এখানে দ্যাট বলতে ওয়ার্ম বা সেই কীটটির কথাই এখানে বলা হয়েছে। সেই কীটটি রাতের অন্ধকারে উড়ে আসে। দেখো এখানে পোকাটি এখানে কিন্তু উড়তে পারে না, কিন্তু তার যে ইচ্ছা বা তার যে অভিপ্রায় সেটিই কিন্তু উড়ছে। দেখো এখানে পোকাটি যেইভাবে উড়ে এসে সেই গোলাপটিকে নষ্ট করে দিয়েছে। এখানে কিন্তু আমরা বিবলিক্যাল একটা থিম আমরা এখানে বলতে পারি, বা বিবলিক্যাল থিমের কথা এখানে উল্লেখ করা হয়েছে। সেটি কি? দেখো আমাদের যে আদি যেই নারী পুরুষ ছিল, যাকে বলা হয় আদম এবং ইভ, সেই আদম এবং ইভ তারা কিন্তু স্বর্গে বাস করতেন, এবং তাদের যে পতন হলো, তারা যে পৃথিবীতে নেমে আসলো কী কারণের জন্য? সেটানের জন্য। সেই যেই সেটান নাকি চিরকাল গড বা ভগবানের সঙ্গে তার চিরকাল সে শত্রুতা করে এসছে, সেই ভগবানের সৃষ্টি দুই মহান ক্যারেক্টার আদম এবং ইভ, সেই আদম এবং ইভকে সে গোপন ফল খাওয়ার প্রলোভন দিয়ে বা সেই ফরবিডেন ফ্রুট খাওয়ার প্রলোভন দিয়ে সেই আদম এবং ইভকে কিন্তু ডাউনফল করায়, এবং আদম এবং ইভ কিন্তু হেভেনের থেকে ভগবান তাদেরকে তাড়িয়ে দেয় এবং তারা কিন্তু পৃথিবীতে নেমে আসে। ঠিক ওখানে, ঠিক সেটানের কারণে যেভাবে নাকি আদম এবং ইভের পতন ঘটেছিল, ঠিক সেভাবেই কিন্তু এখানে পোকাটির গোপন অভিসন্ধির মধ্যে পড়ে বা গোপন ভালোবাসার মধ্যে পড়ে কিন্তু এইখানে এই গোলাপটিও কিন্তু তারও কিন্তু পতন হয়েছে, বা তাকে সেই কারণের জন্য কিন্তু এখানে মলিন দেখাচ্ছে। ওকে, ইন দ্য হাউলিং স্টর্ম মানে প্রচণ্ড ঝড় বৃষ্টিওয়ালা সময়ের কথাই এখানে বলা হচ্ছে। তার মানে দেখো থার্ড এবং ফোর্থ লাইন দুটোর কি মানে? দ্যাট ফ্লাইজ ইন দ্য নাইট ইন দ্য হাউলিং স্টর্ম। সেই পোকাটি রাতের অন্ধকারে উড়ে আসে, এবং সেই পোকাটি এতটাই শক্তি আছে যে নাকি পোকাটি ছোট হলেও সে কিন্তু ঝড় জলের বৃষ্টির রাত্রি উপেক্ষা করে সে কিন্তু চলে আসতে পারে। এখানে কিন্তু আগেই বলেছি যে পোকাটি উড়ে আসতে পারছে, বা পোকাটি যে ইনভিজিবল, এইসব ফ্লাইজ, ইনভিজিবল, এগুলোর কথা, এইসব শব্দগুলো পোকাটির সাথে জুড়ে দেওয়া হয়েছে, কারণ এগুলোর দ্বারা কিন্তু সেই পোকাটি বা সেই পুরুষ চরিত্রের কিন্তু গোপন অভিসন্ধির কথা কিন্তু বলা হচ্ছে। ওকে, হ্যাজ ফাউন্ড আউট দাই বেড। এখানে দাই বলতে সেই রোজ বা সেই মেয়েটির কথা বলা হয়েছে। বলেছে সেই পোকাটি রাতের অন্ধকারে উড়ে এসে সেই পোকাটি তোমার বিছানা খুঁজে পায়, মানে সেই পোকাটি বা সেই পুরুষ চরিত্রটি গোলাপটির বিছানা সে খুঁজে পায়। অফ ক্রিমসন জয়। দেখো ক্রিমসন গাঢ় লাল রঙকে বোঝায়। এই গাঢ় লাল রঙটি কিন্তু অবদমিত ইচ্ছার কথাও কিন্তু এখানে কিন্তু উল্লেখ করছে, বা অবদমিত ইচ্ছাকেও কিন্তু সিম্বলাইজ করছে এই ক্রিমসন কালারটি। জয় মানে হলো আনন্দ। দেখো এখানে আরেকটি মিনিং এখানে লুকিয়ে আছে, সেটি হলো সেই যে নারী চরিত্র যেটিকে এখানে গোলাপের দ্বারা বোঝানো হয়েছে, সেই নারী চরিত্র সেও কিন্তু ভালোবাসছে বা সেও কিন্তু প্রেম করছে, কিন্তু তার মধ্যেও কিন্তু ভালোবাসা সে পছন্দ করে, কিন্তু সেই পুরুষটির গোপন অভিসন্ধির দ্বারা সে কিন্তু কলুষিত হয়ে যায়। এখানে ক্রিমসন জয়ের দ্বারা সে যে কলুষিত হয়ে গেছে সেটির কথাই কিন্তু বোঝা গেছে, যদিও কিন্তু সেই নারী চরিত্রটি সেও কিন্তু প্রেম কিন্তু পছন্দ করে। ওকে, অ্যান্ড হিজ ডার্ক সিক্রেট লাভ। দেখো ডার্ক কেন? ডার্ক কারণ সেই যে লাভটা বা ভালোবাসাটা, পুরুষের যে ভালোবাসাটা ছিল এখানে যার কথা বলা হয়েছে, সেই ভালোবাসাটা ছিল অন্ধকার বা নোংরা। সেই অন্ধকার ভালোবাসার দ্বারা কিন্তু সেই গোলাপটির জীবনটি নষ্ট হয়ে যায়,
এবং সেটি অবশ্যই সিক্রেট বা গোপন। সেই গোপন অন্ধকার নোংরা ভালোবাসা দিয়ে সেই পুরুষ চরিত্রটি গোলাপটিকে নষ্ট করে বা তাকে মলিন করে তোলে। ডাজ দাই লাইফ ডিস্ট্রয়, এবং সেই গোপন ভালোবাসার দ্বারা তোমার জীবনকে বা গোলাপের জীবনকে এখানে কিন্তু পুরোপুরি ডিস্ট্রয় বা ধ্বংস করে দেওয়া হয়েছে। এখানে দায়ী বলতে রোজ বা গোলাপের কথা বলা হয়েছে। তাহলে দেখো এই পুরো কবিতাটিকে যদি আমরা একসাথে যদি বলি তাহলে কি দাঁড়ালো না, দাঁড়ালো সেই গোলাপটি, যেই গোলাপটির কথা কবি এখানে বলছে, সেই গোলাপটিকে পুরোপুরি মলিন দেখাচ্ছে। কারণ রাতের অন্ধকারে একটি পোকা তাকে পুরোপুরি নষ্ট করে। যেই পোকাটিকে এখানে পুরুষের সঙ্গে তুলনা করা হয়েছে, সেই পুরুষটির দ্বারা সেই গোলাপটি বা সেই নারী চরিত্রটি একদম রাতের অন্ধকারে সে নষ্ট হয়ে যায়, সে কলুষিত হয়ে যায় এবং সে বুঝতেই পারে না কখন কলুষিত হয়ে গেছে। সেই কারণের জন্য কিন্তু তাকে পুরোপুরি মলিন দেখাচ্ছে এবং তার জীবন কিন্তু পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ওকে, আজকের ক্লাসটি তাহলে এতটুকু পর্যন্তই থাকলো। ক্লাসটি ভালো লাগলে তোমাদের চ্যানেল ইংলিশ লার্নিং উইথ জয়কে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অফকোর্স মনে করে প্রেস করে রেখো। আর কোথাও বুঝতে অসুবিধা হলে ভিডিওটির কমেন্ট সেকশনে আমায় প্রশ্ন করো, আমি তোমাদের অবশ্যই প্রশ্নগুলো রিপ্লাই দেব। সো টেক কেয়ার, গুড বাই।